প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ, জাতির প্রয়োজনে এক থাকার আহ্বান ডক্টর ইউনূসের, নিরাপত্তা কাউন্সিল গঠনের পরামর্শ নেতাদের, নির্বাচনী প্রক্রিয়া শুরুর তাগিদ। বেগম জিয়ার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ডামি ও নিশিরাতের নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি, বলেছেন তারেক রহমান। শুধু বাংলাদেশ নয়, ভারতকেও ভালো সম্পর্ক চাইতে হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় হতাশা প্রকাশ। আওয়ামী লীগ আমলে ব্যাংকিং খাতে লুটপাট নীরবে দেখতে হয়েছে, বাণিজ্য উপদেষ্টার মন্তব্য। ব্যাংক খাতে বিপর্যয়ের জন্য আয়নায় চেহারা দেখতে ব্যাংকারদের প্রতি গভর্নরের পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতির প্রয়োজনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। রকুনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ বিরোধী ভারতীয় গণমাধ্যমের ব্যাপক প্রোপাগান্ডা সহ অপতথ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে শুরু হওয়া বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক উত্তেজনা, ভারতীয় গণমাধ্যমের লাগাতার অপপ্রচারের বিষয়গুলো মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে। সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর বোধহয় ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সে জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে, সবাইকে যেন জানি। সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না। এটা একত্র হয়ে বসাতে, এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো করে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে জানান। বলেন, বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডা ভারত চালাচ্ছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এই উদ্যোগের অংশ হিসাবে বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। বাংলাদেশ বিরোধী যে কোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার প্রত্যয়ের কথা বলেন রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার সাথে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়া শুরুর তাগিদ দেন নেতারা। এই সরকার এদেশেও যে ছাত্র জনতার গণ
অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের দায়িত্ব যে এ দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বিরুদ্ধে যে গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। তারা চেষ্টা করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে একটা হিন্দু মুসলমান একটা দাঙ্গা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা এটাকে তৈরি করবার জন্যে আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। বাংলাদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি, এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। এর আগে অপর এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। জুলাই আগস্টের শহীদদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের কারণেই নতুন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ। ডক্টর ইউনূস বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তাদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এনডিসির উচ্চতর পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন। সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সন্ধ্যা 7:30টায় বেগম জিয়ার বাসভবনে আসেন চীনা রাষ্ট্রদূত। খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। প্রায় 1 ঘণ্টা 20 মিনিটের সাক্ষাৎ শেষে রাত 8:50 দিকে বিদায় নেন চীনা রাষ্ট্রদূত। এ সময় চীনের পক্ষ থেকে খালেদা জিয়াকে একটি চীনের ঐতিহ্যবাহী দেয়ালচিত্র উপহার দেওয়া হয়। সাক্ষাৎ শেষে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। বলেন, দূর থেকে বাংলাদেশের নেতৃত্ব দেয় তারেক জিয়ার প্রশংসা করেন চীনা রাষ্ট্রদূত। আমাদের লিডার জনাব তারেক রহমানের সম্বন্ধে কথা বলেছেন এবং সে যে বাংলাদেশ থেকে 6000 মাইল দূরে বসেও বাংলাদেশ তথা সারা পৃথিবীর বিএনপির পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্স কন্ট্রোল করতেছে, সেটা তারা প্রশংসা করেছে এবং ওনার যে শীঘ্র বাংলাদেশে আসার কথা, আসা উচিত, এটাও ওনারা বলেছেন। ডামি ও নিশিরাতের নির্বাচনে বিএনপি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, আগামী নির্বাচন হবে কঠিন। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বানও জানান তারেক রহমান। 31 দফা নিয়ে চট্টগ্রামে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মী বৃন্দ, আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে।
বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন? আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? আমাদের পক্ষে সম্ভব না। আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা আপনাদের পরিবর্তন করতে হবে আপনাদের নিজেদের। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সনাতন সম্প্রদায় নিয়ে ভারতের প্রোপাগান্ডা যতটা না হিন্দুদের জন্য, তার চেয়ে বেশি আওয়ামী লীগের জন্য, মনে করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিনকে সাথে নিয়ে KZ সোহেলের ক্যামেরায় জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় মিডিয়ার লাগাতার মিথ্যাচার, প্রোপাগান্ডা আর গুজব যেন কিছুতেই থামছে না। সাম্প্রতিক সময়ে আগরতলায় বাংলাদেশ মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার পর বিষয়টি নিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায় আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ এবং সুরক্ষিত। হিন্দু মুসলমান আমাদের দেশে ভাই ভাই, আমরা যে পেলে এক লগে চলাফেরা করি অনেকটাই মনে করেন কি বুঝবেই না। হিন্দুরা কি শান্তিতে আছে কিনা, বা মুসলমানরা কোনো অত্যাচার করতেছে কিনা, সম্পদ গরু বাছুর লুণ্ঠন হচ্ছে কিনা আপনাদের? না, আমাদের এখানে হয় নাই। আমক দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই। আমার এলাকায় অনেক ভালো, আমার কোনো হামলা টামলা নাই, কোনো নাই। আমার আশেপাশে সবাই ভালো আছে, আমরা ভালো আছি, এটাই জানি। আমরা আশেপাশে এলাকায় পার্শ্ববর্তী যতটুকু এলাকা আছে আমি দেখছি সবাই ভালো আছে। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সাভারের নামাবাজার এবং ধামরাই উপজেলার বড়দাই গ্রামকে আলাদা করেছে বংশাই নদী। নদীর দুই পাড়েই এখানে লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের বসবাস। শেখ হাসিনার পতনের পর কেমন আছেন সনাতন ধর্মাবলম্বীরা? সরেজমিনে কথা বলে জানা যায় অতীতের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ আছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দু মুসলিম সব ভালোই আছি আমরা। আপনাদের মন্দিরে পূজা করতে অসুবিধা হয় না? এই যে পূজা করলাম, কোনো অসুবিধা হয় নাই। বাড়িতে আমরা এখনো পূজা করি, এখনো কোনো সমস্যা হচ্ছে না। আজ পর্যন্ত এই এলাকায় কোনো সমস্যাই হচ্ছে না। আমার মনে হয় কোথাও সমস্যা হচ্ছে না। অন্য জায়গার কথা তো আমরা বলতে পারছি না, বাট আমাদের এই এলাকার মধ্যে এরকম কোনো কিছুই হয়নি। না জেনে এরকম নিউজ করা ঠিক না। ওরাও হয়তো ভুল তথ্য পাচ্ছে, এই জন্য সেই তথ্যের ভিত্তিতে তারা নিউজ করতেছে। তাদের মতে ভারত যতটা না হিন্দু সম্প্রদায়ের জন্য কাঁদছে, তার চেয়ে বেশি কাঁদছে পতিত আওয়ামী লীগের জন্য। সাভার ধামরাইয়ের সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় কোথাও কোনো সহিংসতার খবর নেই খোদ হিন্দু সম্প্রদায়ের কাছেও। আমরা আওয়ামী লীগের আমলে দেখছি নাসিরনগরের ঘটনা, কুমিল্লায় কোরআন শরীফ রেখে সেই হিন্দু বাড়ি ঘরে ধর্ষণ হয়েছে। কোরআন শরীফের আসামি মূল পাওয়া গেল, ছাত্রলীগে কয়েক পাগল নেশা করে। তখন তো আমরা দেখিনি পার্শ্ববর্তী দেশ ভারতের যে একটা সুন্দরভাবে একটা প্রতিবাদ জানানো আমরা দেখিনি। এখন কেন এইভাবে তারা বলতেছে? আমরা সারা বাংলাদেশের মানুষ সবাই ভালো আছি। বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা বাজানোর চেষ্টা করতেছে। আশা করি এই দেশে আমরা বাংলাদেশে জন্মেছি, এই দেশে আমরা মরবো, কোনো বিশৃঙ্খলা হবে না, যে যত ষড়যন্ত্রই করুক। তাহলে কেন এই মিথ্যাচার ভারতীয় মিডিয়ার, যে দেশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গণতন্ত্রের মানুষ কন্যা থেকে স্বৈরাচার হয়ে উঠেছিলেন শেখ হাসিনা, তার পতনের প্রতিশোধ নিতেই কি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় ভারত? এমন প্রশ্ন সনাতন ধর্মাবলম্বীদের মুখে। আমরা এসেছি ঢাকার পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়ের বড়াকই গ্রামে। এই গ্রামটিতে প্রায় অর্ধেক মানুষ সনাতন ধর্মাবলম্বী। আমরা এসেছিলাম তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা বিপত্তি সৃষ্টি করছে কিনা অন্য কোনো ধর্মের মানুষ। আমরা ঘুরে পুরো এলাকা যেটি জেনেছি যে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো ধরনের বাধা বিপত্তির মধ্যে নেই। কোনো লুটপাট, কোনো সহিংসতার ঘটনা 5 আগস্টের পরে এই এলাকায় ঘটেনি। তার মানে পার্শ্ববর্তী দেশের যে হিন্দু সম্প্রদায় নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা, মোটামুটি পুরোপুরি যে গুজব, সেটি কিন্তু বলছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন,
শুধু বাংলাদেশ নয়, ভারতকেও ভালো সম্পর্ক চাইতে হবে বলেন সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের আলোচনায় হতাশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চিন্ময় দাসের আটককে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন অসত্য অভিযোগ তুলে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে উগ্রবাদীরা। এ নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে তিক্ততা বেড়েছে। তবে বাংলাদেশ সবসময় ভারতের সাথে সুসম্পর্ক চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে সাংবাদিকদের একথা বলেন তিনি। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে, দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা যে অসত্য বিবৃতি দিয়েছেন তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সঠিক তথ্য দেওয়ার জন্য ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ করেছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্ট মেম্বার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে, এবং সেখানে কিছু মিসইনফরমেশন আছে, এটা আমি হাইকমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। আর দু একটা সংগঠন যারা কথাবার্তা বলেছে সেগুলিও মোটামুটি ব্রিটেন বেসড। এখানে যারা আছে তাদের প্রকৃত গ্রাউন্ডের তথ্য তাদের সেটাতে রিফ্লেক্টেড হয়নি। পার্লামেন্টের মেম্বাররা তো যা ইচ্ছা তাই বলবেন, এটাতে তো কারো কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান। উনিও সাজেস্ট করেছেন যে আপনারাও আপনাদের এমবাসিগুলির মাধ্যমে সেগুলি করেন, আমরাও জানাবো। আগামী 9 বা 10 তারিখে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন বলে জানান তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আওয়ামী সরকারের আমলে ব্যাংকিং খাতে লুটপাট সবাইকে নীরবে দেখতে হয়েছে। জাতীয় বস্ত্র দিবসের আলোচনায় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, কিছু পোশাক কারখানায় শ্রমিকদের বেতন নিয়ে সমস্যা আছে, কিন্তু এ নিয়ে পুরো পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। পোশাক রফতানিতে $12 বিলিয়ন বেশি দেখানো হতো জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রফতানিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে 2026 সালে বের হবার পর শুল্ক সুবিধা দেয়া সুযোগ নেই, তাই সহায়তার জন্য সরকারের দিকে না তাকিয়ে থাকার পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যে পরিমাণ ব্যাংকিং খাতের দুর্গতির জন্য কাউকে এককভাবে দোষ না দিয়ে সাবেক ও বর্তমান চেয়ারম্যান এমডিদের আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সংস্কার বিষয়ে এক সংলাপে এ পরামর্শ দেন গভর্নর। এতে অগ্রণী ব্যাংক চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, ডামি চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিয়ে গ্রাহকের টাকা নয়ছয় করা হয়েছে। এ অপকর্মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির অভাবে ব্যাংকগুলোতে পারিবারিক ও গোষ্ঠীতন্ত্র জেঁকে বসেছিল বলে মন্তব্য করেন ব্যাংকাররা। এবিবি সভাপতি সেলিম RF হোসেন অভিযোগ করেন, ব্যক্তি স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্ল্যাকমেইল করেছিল। রক্ত দিয়ে জীবন দিয়ে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে তাড়ানো দেশে আর কোনোদিন ভারতের আধিপত্যবাদ ঘটবে না, মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মাহমুদুল হাসান তানভীর। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন, এসবের প্রশ্নে আমরা ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। আর কখনোই
কোনোদিনও আমাদের জীবন থাকতে ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। যেহেতু এই প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে, সংখ্যালঘু ইস্যুতে অহেতুক ষড়যন্ত্র রয়েছে, খুনি হাসিনা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়ে তিনি সেই অর্থগুলো এখন ষড়যন্ত্রের কাজে ব্যয় করছে। রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্য সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ভারতের রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব্যবসায়ীদের স্বার্থ দেখতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদদের বক্তব্যে বিভ্রান্ত হয় না। উপদেষ্টা বলেন, যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে সেখান থেকেই কিনবে। ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির কথা চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রোজায় পণ্যের সংকট হবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সংলাপ, জাতির প্রয়োজনে এক থাকার আহ্বান ডক্টর ইউনূসের। নিরাপত্তা কাউন্সিল গঠনের পরামর্শ নেতাদের। নির্বাচনী প্রক্রিয়া শুরুর তাগিদ। বেগম জিয়ার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ। দামি ও নিশিরাতের নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি, বলেছেন তারেক রহমান। শুধু বাংলাদেশ নয়, ভারতকেও ভালো সম্পর্ক চাইতে হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় হতাশা প্রকাশ। আওয়ামী লীগ আমলে ব্যাংকিং খাতে লুটপাট নীরবে দেখতে হয়েছে। বাণিজ্য উপদেষ্টার মন্তব্য, ব্যাংক খাতে বিপর্যয়ের জন্য আয়নায় চেহারা দেখতে ব্যাংকারদের প্রতি গভর্নরের পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।